প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আরেকটা ক্লাসে চলে আসলাম। আমি তোমাদের তন্ময় ভাইয়া, 10 মিনিট স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক। আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কনসেপ্টের নাম হচ্ছে জড়তার ভ্রামক। সো জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এই কনসেপ্ট নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। সো জড়তার ভ্রামক পড়ার আগে আমাদের প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হলো জড়তা জিনিসটা কি। তো চলো জেনে নেওয়া যাক জড়তা জিনিসটা কি। তো জড়তা মানে হচ্ছে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, অথবা একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো বস্তুটার জড়তা। ফর এক্সাম্পল, আমি এখানে দেখতে পাচ্ছি একটা গ্লাসের উপর একটা কয়েন এভাবে রাখা আছে। এখন কয়েনের ভর যত বেশি হবে তার জড়তাও তত বেশি হবে, এইটা তত বেশি স্থির থাকতে চাইবে। তো একটা জিনিস মাথায় রাখবা, জড়তা এবং ভর পরস্পর কিন্তু সমানুপাতিক। যে জড়তা এবং ভর পরস্পর সমানুপাতিক। যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি। আবারও বলছি, যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, দেখো আমি যদি এখন কি করি, এই জিনিসটাকে যদি প্লেস করে দেই, ঠিক আছে, তখন যে কাহিনীটা হবে সেটা হলো, আমি যদি সামহাউ প্লেস করে দেই, কয়েনটা জাস্ট এখানে পড়ে যাবে। আরেকবার একটু দেখি কি হচ্ছে, কয়েনটা পড়ে যাচ্ছে। আমি একদম প্রথম থেকে জিনিসটা দেখি, তাহলে এখানে কি হচ্ছে, আমি যখন এটা সরিয়ে দিচ্ছি তখন এই কয়েনটা নিচে পড়ে যাচ্ছে। দেখো, তাহলে এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার, যে কয়েনটা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা, সে অবস্থায় থেকে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার কারণে পেপারটা সরিয়ে ফেলার পরেও কিন্তু কয়েনটা নিচের দিকে পড়ে যাচ্ছে। সো এটাই হলো বস্তুর জড়তা। মানে একটা বস্তু চিরকাল যে অবস্থায় আছে ওই অবস্থায় চিরকাল থাকতে চাওয়ার বা থেকে যেতে চাওয়ার যে প্রবণতা। অল রাইট। সো আমরা আরো যদি সামনের দিকে আগাই, তাহলে যে জিনিসটা তোমাদেরকে বলতেছিলাম, যে জড়তা আর ভর পরস্পর সমানুপাতিক। যে বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। অল রাইট। তো আমরা কি দেখছি, আমরা এখন দেখব জড়তার ভ্রামক জিনিসটা তাহলে কি। আমরা যেহেতু জড়তা জিনিসটা জানলাম, এখন আমরা জানবো যে জড়তার ভ্রামক এই জিনিসটা আসলে কি। তাহলে দেখো, একটা ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে থাকতে চাওয়ার যে প্রবণতা, অথবা কোনো বস্তু ঘুরছে না এমন একটা বস্তুর না ঘুরতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো জড়তার ভ্রামক। সো সেই কথাটাই এখানে সুন্দর করে বলেছে, ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে থাকতে চাওয়ার যে প্রবণতা তাই জড়তার ভ্রামক। আবার একে এভাবেও বলা যায়, স্থির বস্তুর ঘুরতে না চাওয়ার যে প্রবণতা, সেটাও জড়তার ভ্রামক। অল রাইট, চলো দেখে নিই। জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়। আই মানে হলো ইনারশিয়া। আই মানে কি? আই মানে হচ্ছে ইনারশিয়া। ইনারশিয়া মানে হচ্ছে জড়তা। তো জড়তার ভ্রামককে বলা হয় মোমেন্ট অফ ইনারশিয়া, জড়তার ভ্রামক। অল রাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ধীর অবলম্বন থেকে একটা বস্তু, এখানে সেম পজিশন থেকে দেখো আরেকটা বস্তু, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বস্তুর ভর কিন্তু প্রায় একই, কিন্তু এটার দূরত্বটা একটু ছোট, এটার দূরত্বটা একটু বড়। তাহলে চলো ঘুরাই তাদেরকে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। কার ইনারশিয়া বেশি? আমাদেরকে এখানে কোয়েশ্চেন করেছে কার আই বেশি, মানে কার জড়তার ভ্রামকটা বেশি। তাহলে দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে বস্তুটাকে ঘোরালো, আবার এই কেসে দেখো বস্তুটাকে ঘোরালো। এখন তোমরা দুইটা অবজারভেশন একটু খুব ভালো মতো খেয়াল করো। আবারও দেখো, প্রথমে আমরা এই বস্তুটাকে ঘোরাবো, অনেক ফাস্ট ঘুরছে, এই বস্তুটা অনেক স্লো ঘুরছে। এখন তোমরা বলো কার ইনারশিয়া বেশি, কার জড়তা বেশি? তাহলে জড়তা যার বেশি হবে সে ফাস্ট ঘুরতে পারবে না, মানে জড়তা বেশি মানে সে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাইবে বেশি। সো এখানে এই বস্তুটা ফাস্ট ঘুরছে, জড়তা কম, এই বস্তুটা স্লো ঘুরছে, জড়তা বেশি। তাহলে এখানে দেখো দুইটা বস্তুর ভর সমান, তাহলে কার জড়তা বেশি সেটা কিসের উপর ডিপেন্ড করছে? এই যে দূরত্বের উপর। এটার দূরত্ব বেশি, এটা ঘুরতে সময়টাও নিচ্ছে বেশি, এটার জড়তাও বেশি। তাহলে আমরা বলতে পারি যে জড়তাটা আসলে দূরত্বের বর্গের সমানুপাতিক। তার মানে দূরত্ব যত বাড়ছে জড়তা তত বাড়ছে, জড়তার ভ্রামকও তত বেশি বাড়ছে। অলরাইট, আমরা আরেকটা কেসে দেখি। এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা দূরত্বই সমান, কিন্তু এটার ভর একটু কম, এটার ভর একটু বেশি।
তাহলে কার আই বেশি? তাহলে এটা খুবই পয়েন্ট টু বি নোটেড, এটা ঘুরতে আমার যতটুকু সময় লাগবে এইটা ঘুরতে আমার তার চাইতে বেশি সময় বা বেশি ইফোর্ট লাগবে। তাহলে তোমার এখানে দুইটা বস্তু ঘোরার মধ্যে কোনটাতে আসলে বেশি ইফোর্ট দেওয়া লাগতেছে? এই যে এটাকে ঘুরাইতে বেশি ইফোর্ট দেওয়া লাগতেছে, কারণ বড় বস্তু জড়তা বেশি। সো যেটাকে ঘুরাতে বেশি ইফোর্ট দেওয়া লাগবে সেটার যেহেতু জড়তা বেশি, সেটার জড়তার ভ্রামকটাও কি বেশি। অলরাইট, তাহলে আমরা বলতে পারি যে জড়তার ভ্রামক ভরের সাথে সম্পর্কিত। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে আই সমানুপাতিক আর স্কয়ার, আমরা আরো দেখলাম আই সমানুপাতিক এম। এই দুইটাকে একসাথে কম্বাইন করলে আই ইজ প্রপোর্শনাল টু এম আর স্কয়ার। আলটিমেটলি এখান থেকে দাঁড়াবে আই ইজ ইকুয়াল এম আর স্কয়ার, হুইচ ইজ দ্য টার্ম অফ মোমেন্ট অফ ইনার্শিয়া বা ইকুয়েশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, যে এটাই হলো জড়তার ভ্রামকের ইকুয়েশন। অলরাইট, আমরা আগাই সামনের দিকে। তাহলে দেখো যে কথা সেই কাজ, কম্বাইন্ড করলে দেখলো আই ইজ ইকুয়াল এম আর স্কোয়ার। সো এই যে এখানের মধ্যে এমটা হলো বস্তুটার ভর, আর যে অক্ষের সাপেক্ষে একটা বস্তু রোটেট করবে ওই দণ্ড থেকে বা ওই অক্ষ থেকে যে দূরত্বটা, বস্তুর দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে আর। অলরাইট, সো আমরা নর্মালি কি জানবো? রৈখিক গতিতে ভর যে কাজ করে, কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকও একই কাজ করে। মানে রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভর, কৌণিক গতির ক্ষেত্রে সেটা জড়তার ভ্রামক। দ্যাটস ইট। অলরাইট, আমরা আগাই সামনের দিকে। তাহলে এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক, এম হচ্ছে কণার ভর, আর হচ্ছে ঘূর্ণন বিন্দু বা অক্ষ হতে দূরত্ব। অলরাইট, এখন আসো একটা বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক। আমরা এতক্ষণ এই যে ছোট ছোট কণা বা একটা পয়েন্টের ক্ষেত্রে বা একটা পার্টিকেলের ক্ষেত্রে জড়তার ভ্রামক চিন্তা করতেছিলাম। একটা বড় বা যে কোনো অ্যানোনিমাস শেপ বা যে কোনো অ্যানোমেলাস শেপের একটা বস্তু যদি হয়, মনে করে এই হলো একটা বস্তু, এটা ঠিক মাঝখান দিয়ে মনে করে একটা অক্ষ গেছে, ঠিক আছে? এই অক্ষের সাপেক্ষে বস্তুটা রোটেট করতেছে, ঠিক আছে? ভালো করে দেখো, আমাদের এটা হলো বস্তু, এই বস্তুর মাঝখান দিয়ে একটা অক্ষ গেছে, এই অক্ষের সাপেক্ষে বস্তুটা এইভাবে রোটেট করবে। ফর এক্সাম্পল এইভাবে বস্তুটা রোটেট করবে। এখন আমি যদি বস্তুটা একটু প্রস্থচ্ছেদটা দেখাই, তাহলে এখানে যে বস্তুটা ঘূর্ণনটা কোন দিকে? এই যে এইদিকে ঘুরতেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। এই জিনিসটা কি? মানে এটা হলো ঘূর্ণন অক্ষ, মানে যে অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরবে সেই অক্ষটাকেই কি বলা হচ্ছে ভাইয়া? যে অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরবে সেই অক্ষটাকে বলা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এখন আমি এই যে এখানের মধ্যে ডিফারেন্ট কয়েকটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম, 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 প্রত্যেকটার আলাদা আলাদা ভর থাকবে। ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা কি থাকবে? দূরত্ব থাকবে। সো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে ধরো M1, M2, M3, M4, অক্ষ থেকে এই দূরত্বটা R1, এই দূরত্বটা R2, এই দূরত্বটা R3, এই দূরত্বটা R4 দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এখন প্রত্যেকটা কণার জন্য আলাদা আলাদাভাবে চিন্তা করি, তাহলে যেমন M1 কণার জন্য জড়তার ভ্রামক I1 কত হবে? M1 R1 স্কয়ার। এটার জন্য জড়তার ভ্রামক I4 কত হবে? M4 R4 স্কয়ার। ঠিক সেম ভাবে এদিকে হবে M2 R2 স্কয়ার, M3 R3 স্কয়ার। সবগুলো একসাথে যোগ করে দিলে আমরা ওভারঅল বস্তুটার জড়তার ভ্রামক পেয়ে যাব। তাহলে দেখো সেম যে কথা সেই কাজ, M1 R1 স্কয়ার, M2 R2 স্কয়ার, M3 R3, এভাবে যদি n সংখ্যক কণা থাকে তাহলে Mn Rn স্কয়ার। সবগুলো একসাথে যোগ করলে কত দাঁড়ায়? সবগুলো একসাথে যোগ করলে দাঁড়ায় সামেশন Mi Ri স্কয়ার, যেখানে i এর মানও 0 থেকে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, আর এর ক্ষেত্রে আর আই এর মানও 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। সো এটাই হলো একটা বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামকের ইকুয়েশন। যখন একটা বস্তুর মধ্যে অনেকগুলা ছোট 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 তোমার পয়েন্ট মাস থাকে, তাহলে তোমার প্রত্যেকটা পয়েন্ট মাসের ভর কনসিডার করতে হবে, অক্ষ থেকে ওই পয়েন্ট মাস বা বিন্দু ভরগুলোর দূরত্ব কনসিডার করতে হবে, সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে জড়তার ভ্রামক বের করতে হবে, সবগুলো একসাথে যোগ করে ওভারঅল এই জড়তার ভ্রামকটা আসবে। সো এটাই হলো একটা বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক, I ইকুয়াল সামেশন Mi Ri স্কয়ার। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। অলরাইট, আমরা আগাই সামনের দিকে। এখন আমরা জড়তার ভ্রামক জিনিসটা বুঝলাম, তাই না? আমরা জড়তার ভ্রামক জিনিসটা বুঝে গেছি। আমাদের এখন যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো চক্রগতির ব্যাসার্ধটা কি। তো এখন আমি ধরো এই বস্তুটাকে একদম চাপায়ে একটা ছোট্ট বিন্দুতে পরিণত করতে পারলাম। দেখো এই বস্তুটাকে চাপায়ে কি করলাম? চাপায়ে আমি একদম একটা ছোট্ট বিন্দুতে পরিণত করলাম, এবং এই অক্ষের সাপেক্ষে বস্তুটা যদি একটা নির্দিষ্ট দূরত্বে থেকে রোটেট করতে থাকে, তাহলে এই যে নির্দিষ্ট যে দূরত্ব, এই নির্দিষ্ট দূরত্বটাকে তখন বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। কি বলা হয়? চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। তাহলে দেখো পূর্বের জড়তার ভ্রামকের মান রক্ষা করতে প্রাপ্ত কণাটাকে একই ঘূর্ণন অক্ষ থেকে যে ব্যাসার্ধে রাখতে হয় তাই হলো বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ।
যদি কিছু না বুঝে থাকো আমি আবার প্রিভিয়াস স্লাইডে যাই। আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে বস্তুটা বড় বস্তুটা আছে এই বস্তুটাকে প্রথমে আমি চাপায়ে একটা ছোট্ট কণায় পরিণত করব। চাপায়ে একটা ছোট্ট কণায় পরিণত করব। এরপর আমাদের আগে যা জড়তার ভ্রামক ছিল এটাকে চাপায়ে ছোট কণায় পরিণত করার পরেও একই জড়তার ভ্রামক থাকতে হবে। তার মানে পুরো বস্তুটাকে চাপায়ে একটা ছোট কণায় পরিণত করা হলে ওই বড় কণার যে জড়তার ভ্রামক ছিল এটারও একই জড়তার ভ্রামকে রাখার জন্য এটাকে যে দূরত্বে রেখে রোটেট করাতে হবে সেই দূরত্বটাই হলো ভাইয়া চক্রগতির ব্যাসার্ধ। তো সেই কথাটাই এখানে বলা আছে, দেখো যে পূর্বের জড়তার ভ্রামকের মান রক্ষা করতে প্রাপ্ত কণাটাকে একই ঘূর্ণন অক্ষ থেকে মানে সেম ঘূর্ণন অক্ষ থেকে যেই দূরত্বে রেখে কি করা লাগবে, রোটেট করানো লাগবে, সেটাই হলো জড়তার চক্রগতির ব্যাসার্ধ। সেই বস্তুটার ভর যদি m হয়, দূরত্বটা যদি k হয়, তাহলে আমরা বলতে পারি এখন এখান থেকে জড়তার ভ্রামক I ইকুয়াল কত mk স্কয়ার। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। এটাই হলো চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্ট। সো আশা করি চক্রগতির ব্যাসার্ধটা বুঝে গেছো। একটা বড় বস্তুকে চাপায়ে যদি আমি একটা ছোট কণায় পরিণত করি তাহলে অক্ষ থেকে ওই কণাটাকে এমন একটা দূরত্বে রাখতে হবে যেন পূর্বের জড়তার ভ্রামক এবং বর্তমান জড়তার ভ্রামকটা সমান হয়ে যায়। তখন আসলে ওই দূরত্বটাকে আমরা চক্রগতির ব্যাসার্ধ বলতে পারবো। সো চক্রগতির ব্যাসার্ধ I ইকুয়াল কত mk স্কয়ার। তাহলে দেখো এই যে I ইজ ইকুয়াল mk স্কয়ার। অল রাইট। সো আমরা এখানে খুব সুন্দর দুইটা প্রবলেম দেখতে পাচ্ছি, চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি একটা 5 গ্রাম কণাকে সুতায় বেঁধে ঘোরানো হলে কণাটার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার হলে কণাটা কত ব্যাসার্ধের পথে ঘুরছিল। তার মানে একটা কণার জড়তার ভ্রামক দেওয়া আছে, একটা কণার ভর দেওয়া আছে, কত ব্যাসার্ধ আর এর মান কত সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে m এর মান দেওয়া আছে 5 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করলাম, I এর মান দেওয়া আছে 10 কেজি মিটার স্কয়ার, আর এর মানটা কত সেটা বের করতে হবে। ওকে, তো আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র দিয়ে বের করতে পারবো। এখানেও সেম, এখানে বলা হয়েছে চক্রগতির ব্যাসার্ধ কত। এখানে 5 কেজি ভরের বস্তু অক্ষের সাপেক্ষে ঘুরছে, জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কয়ার। সো এই ক্ষেত্রে আমাদের ভরের মান হলো 5 কেজি, জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কয়ার, চক্রগতির ব্যাসার্ধ। সো দুই ক্ষেত্রে দেখো কণা বললে, যদি কণা বলে I ইকুয়াল mr স্কয়ার, ঠিক আছে, I ইকুয়াল mr স্কয়ার। তো এখান থেকে আমরা ভ্যালুটা মানে সবগুলো ভ্যালু বসাইলে আর এর মানটা চলে আসে, আর এখানে তুমি সবগুলো ভ্যালু বসাও কে এর মানটা চলে আসে। জাস্ট একটাতে জড়তার ভ্রামক ব্যাসার্ধ কত, জড়তার ভ্রামক দেওয়া আছে, আমি কি করব I ইকুয়াল mr স্কয়ার বসাবো, এন্ড সেখান থেকে কি বের হবে, সেখান থেকে আমার আর এর মান বের হবে। আর এটাতে যেহেতু চক্রগতির ব্যাসার্ধ চাইছে, এটাতে আমি চক্রগতির ব্যাসার্ধ বের করে ফেলবো। জাস্ট এখানে ভ্যালুটা বসাও, এই যে m এর এই মানটা বসাই দাও, এরপর I এর এই মানটা বসাই দাও, জাস্ট ক্যালকুলেট করো, আর এর মানটা চলে আসে। এখানেও সেম, I এর মানটা বসাও, m এর মানটা বসাও, k এর মানটা অটোমেটেড চলে আসে। সো আই থিঙ্ক এই প্রবলেমগুলো খুবই সোজা, এগুলোতে আমরা খুব বেশি টাইম ওয়েস্ট না করি। এই যে জিনিসগুলো দেখো খুবই দরকারি। এখানে আমরা বেশ কয়েকটা কেস দেখতে পাচ্ছি, যেমন দেখো এই যে এটা হচ্ছে যে কোনো শেপের একটা বস্তু, ঠিক আছে, এই কেটলি তো যে কোনো শেপ, অ্যানোমেলাস শেপ, তাই না? তো এই কেটলির মাঝখান দিয়ে যদি একটা অক্ষ যায়, এই অক্ষের সাপেক্ষে যদি পুরো কেটলিটা রোটেট করতে থাকে, সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক I ইকুয়াল সামেশন mi r i স্কয়ার, মানে যে কোনো শেপের বস্তু, একটু আগে যেটা দেখাইছি। এবার আসো, এখানে আমরা দুই ধরনের বস্তু দেখতে পাচ্ছি, দুইটা বস্তুরই মাঝখানে সেন্টার অক্ষ দিয়ে, সেন্টার দিয়ে একটা অক্ষ গেছে। এখন দেখো এটা হলো সম্পূর্ণ মানে একদম সলিড বস্তু, একটা সলিড সিলিন্ডার বা সলিড গোলক, সেটার মাঝখান দিয়ে অক্ষ গেছে, সেক্ষেত্রে জড়তার ভ্রামক I ইকুয়াল হাফ অফ mr স্কয়ার। আর এটা যদি তোমার এরকম নিরেট হয় বা ফাঁকা হয়, ভিতরে যদি খালি থাকে, সেক্ষেত্রে শুধু I ইকুয়াল mr স্কয়ার, জড়তার ভ্রামক। অলরাইট, এবার দেখো এই যে পৃথিবী যদি একদম ফুল সলিড গোলক হয়, ভিতরে যদি একদম ফুল সলিড থাকে, তাহলে সেক্ষেত্রে যদি মাঝখান দিয়ে অক্ষ যায় এবং ওই অক্ষের সাপেক্ষে পৃথিবী যদি রোটেট করতে থাকে, তাহলে I ইকুয়াল 2/5 mr স্কয়ার। আবার পৃথিবীকে যদি একটা নিরেট গোলক চিন্তা করা হয়, মানে নিরেট মানে উপরে অংশ আছে ভিতরে ফাঁকা, তো সেক্ষেত্রে I ইকুয়াল বা জড়তার ভ্রামক ইকুয়াল 2/3 mr স্কয়ার। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো মাঝখান দিক বরাবর একটা অক্ষ গেছে, ওই অক্ষের সাপেক্ষে পুরো অবজেক্টটা রোটেট করতেছে। অলরাইট, তো এরপর এই দুইটা খুবই দরকারি জিনিস, যেমন দেখো এটা একটা দণ্ড, একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ গেছে, সেই অক্ষের সাপেক্ষে বস্তু রোটেট করতেছে, সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক I ইকুয়াল 1/12 ml স্কয়ার। আবার এর একটা দণ্ড, দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে একটা অক্ষ গেছে, সেই অক্ষের সাপেক্ষে পুরো দণ্ডটা রোটেট করতেছে। দেখো এখানে হচ্ছে মধ্যবিন্দু দিয়ে অক্ষ গেছে, দণ্ডের মাঝখান দিয়ে অক্ষ গেছে, ওই অক্ষের সাপেক্ষে দণ্ডটা রোটেট করতেছে। আবার এখানে দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে একটা অক্ষ গেছে, ওই অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে। সো মধ্যবিন্দু দিয়ে যখন যাবে তখন 1/12 ml স্কয়ার, আবার যখন প্রান্ত বিন্দু দিয়ে যাবে
তখন 1/3 ml²। সো এই হলো জড়তার ভ্রামকের কিছু কেস, মানে বিভিন্ন ক্ষেত্রে। তো তুমি এই ক্ষেত্রে তোমাকে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বললেও বের করতে পারবা, কারণ আমরা জানি, দেখো যেমন আমি তোমাকে যদি এই কেসের মধ্যে বলি যে চক্রগতির ব্যাসার্ধ কত, তাহলে এখানে কি, এখানে I ইকুয়াল হচ্ছে 1/12 ml²। তো এখানে চক্রগতির ব্যাসার্ধ I ইকুয়াল কত, mk², এটা তো ফিক্স। তাহলে দেখো 1/12 ml²। তো দুই দিক থেকে চলে যাই, তাহলে দেখো k² ইকুয়াল কত, l²/12। তাহলে k ইজ ইকুয়াল কত, l/12, মানে 3 4 12, তাহলে 3√2। ঠিক আছে, সো সরি 2√3, 12কে করলে কত হয়, 2√3। সেভাবে আমরা চাইলে প্রত্যেকটা কেসে আলাদা আলাদা ভাবে চক্রগতির ব্যাসার্ধটা বের করতে পারি। তোমরাও বাসার মধ্যে প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা ভাবে চক্রগতির ব্যাসার্ধটা বের করে নিবে। অলরাইট, সো এখানে আরো কয়েকটা অবজেক্ট আছে, প্রত্যেকটা বস্তুর জন্য কিন্তু আসলে জড়তার ভ্রামক বের করা পসিবল। তোমাদের বই আছে, বইয়ের মধ্যে দেখে নিবা, খুব সুন্দর সুন্দর এই যে জিনিসগুলো দেওয়া আছে, দেখো বিভিন্ন ভাবে ঘুরতে পারে, মধ্যবিন্দু দিয়ে যাইতে পারে, প্রান্তবিন্দু দিয়ে যাইতে পারে, রোটেশনটা বিভিন্ন ধরনের হতে পারে। অলরাইট, জড়তার ভ্রামক সংক্রান্ত কিছু উপপাদ্য। তো জড়তার ভ্রামক সংক্রান্ত নরমালি দুটো উপপাদ্য আছে, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। আমরা লম্ব অক্ষ উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। তার জন্য তোমার বাসার যে তিনটা দেয়াল, এইটা এইটা এটা, এটা হচ্ছে তোমার বাসার মেঝে, আর এটা হচ্ছে দুইটা দেয়ালের দুই অংশ। এখানে আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক চিন্তা করলাম, এক্স ওয়াই জেড চিন্তা করলাম। এখন আমি যদি এখানে একটা বস্তুকে রাখি, এক্স ওয়াই তলে যদি একটা বস্তুকে রাখি, তাহলে আমার এই বস্তুটার জন্য এই জেড অক্ষ বরাবর জড়তার ভ্রামক হবে Iz ইজ ইকুয়াল Ix প্লাস Iy। এটাই হলো লম্ব অক্ষ উপপাদ্য। তুমি বস্তুকে একবার এক্স ওয়াই তলে রাখতে পারো, এই তলে রাখতে পারো, অথবা বস্তুকে জেড এক্স তলে রাখতে পারো, অথবা বস্তুকে ওয়াই জেড তলে রাখতে পারো। প্রত্যেকবার এই ফরম্যাট অনুযায়ী চেঞ্জ হবে। আমি আবারও বলি, আমি যখন দেয়ালের মেজের তিনটা কন্ডিশন চিন্তা করে এখানে ত্রিমাত্রিক, তোমার ঘরে একটা কোণা চিন্তা করলেই হয়, এরপর এখানে যে কোনো একটা তলে একটা বস্তুকে রাখো, ওই বস্তুর বিপরীত অক্ষের সাপেক্ষে ওই বস্তুটার জড়তার ভ্রামক, ঠিক আছে, মানে এই বস্তুটার সাপেক্ষে এইখানে জড়তার ভ্রামক কত সেটা যদি বের করতে বলে, তাহলে জাস্ট Iz ইকুয়াল Ix প্লাস Iy। তো আমি যদি এখন বস্তুকে যদি এখানে রাখি, মানে YZ তলে রাখি অ্যান্ড এক্স অক্ষের সাপেক্ষে বের করতে বলি, তখন Ix ইকুয়াল Iz প্লাস Iy। ওকে, এই যে Iy প্লাস Iz। এরপর আমি যদি এবার এক্স জেড তলে রাখি, তাহলে এই ওয়াই অক্ষের সাপেক্ষে কি হবে, Iy ইজ ইকুয়াল Ix প্লাস Iz। অলরাইট, সো এই ছিল আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। তো এর চাইতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্যে আমাদের যেটা করা লাগবে, আমি তোমাকে সিম্পলি একটু বলি। প্রথমে আমরা র্যান্ডম যে কোনো একটা বস্তু নিব, এটার ভর কেন্দ্র দিয়ে মনে করো একটা অক্ষ গেছে, এই অক্ষের সাপেক্ষে একটা বস্তু ঘুরতেছে। ওকে, এই যে এটার সাপেক্ষে একটা বস্তু মনে করো রোটেট করতেছে। সো ভর কেন্দ্র দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে IG, মানে ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামক। জি কে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে পারো। মনে করো একটা বস্তুর ভর কেন্দ্র দিয়ে একটা অক্ষ গেছে, এটার সাপেক্ষে বস্তুটা রোটেট করতেছে। এখন আমি র্যান্ডম যেখানে একটা সমান্তরাল অক্ষ টানলাম, এই দূরত্বটা মনে করো h হতে পারে, অথবা x হতে পারে, হোয়াটএভার ডিও হতে পারে। তো আমাকে সমান্তরাল অক্ষ উপপাদ্যে এটা জানতে চাইবে যে এই বস্তুটা যে ঘুরতেছে সেটা এই অক্ষের সাপেক্ষে কত, জড়তার ভ্রামকটা কত। তাহলে দেখো, যার সাপেক্ষে MY মানে হলো মোমেন্ট অফ ইনারশিয়া, যার সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে, তার সমান্তরাল একটা অক্ষ আঁকবো। এই যে তার সমান্তরাল একটা অক্ষ আঁকলাম, যেন সেটা ভর কেন্দ্রগামী হয়। এই যে ভর কেন্দ্রগামী হলো। অলরাইট, তাহলে এই যে দেখো, এই যে এদিকে আঁকলাম এন্ড তার সাথে সমান্তরাল একটা অক্ষ আঁকলাম, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে x। এখন পুরো বস্তুটা কি করতেছে, পুরো বস্তুটা আসলে এই সমান্তরাল অক্ষটার সাপেক্ষে পুরো সিস্টেমটা রোটেট করতেছে। সো পুরো সিস্টেমটা যদি এই পুরো সিস্টেমটা যদি এই অক্ষটার সাপেক্ষে রোটেট করে, তাহলে সেই ক্ষেত্রে আমার জড়তার ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি হবে, I ইকুয়াল Ig প্লাস mx স্কয়ার। জিনিসটা কেমন তোমাকে আমি আরেকটু বুঝাই বলি। তো মনে করো, যারা যারা বুঝতে পারো না তারা একটু দেখো। মনে করো এই যে একটা বস্তু
ফর এক্সাম্পল তার ভর কেন্দ্র দিয়ে একটা অক্ষ গেছে, বস্তুটা রোটেট করতেছে, ঠিক আছে। তো এখানে তো অলরেডি একটা জড়তার ভ্রামক আছে আইজি, ঠিক আছে। আবার এইটার সাথে একটা আমি সমান্তরাল অক্ষ টানলাম। তো এখন তুমি যদি কি করবা, এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে, এই যে এখানের মধ্যে একটা বস্তু করতেছে, এই পুরো জিনিসটাকে একটা সিস্টেম, একটা বস্তু চিন্তা করো, ঠিক আছে। একটা অক্ষ আছে, এখানে একটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার বৃত্তটা ঘুরতেছে মনে করো এই অক্ষটার সাপেক্ষে, এর একটা বস্তু, এই বস্তুটা এই যে এখানে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে, অ্যান্ড এই যে ভর কেন্দ্র দিয়ে গেছে সেই কারণে জড়তার ভ্রামক হচ্ছে আইজি। এবার অক্ষ সহ বস্তু সহ পুরোটাকে একটা বস্তু চিন্তা করো, অ্যান্ড সেটা এই সমান্তরাল অক্ষটার সাপেক্ষে এক্স দূরত্ব আছে। এবার এই পুরো জিনিসটার ভরকে আমি ধরলাম এম, এবার এটার সাপেক্ষে পুরো জিনিসটা মনে করো ঘুরতেছে, মানে এই পুরো জিনিসটা এইভাবে ঘুরতেছে। তো তখন সেক্ষেত্রে এইটার টোটাল জড়তার ভ্রামকটা কত হবে? তাহলে এটার মধ্যে আবার এখানে ভিতরে আইজি আছে, আইজি প্লাস এই যে পুরো বস্তুটার ভর যদি এম হয়, এই দূরত্ব যদি এক্স হয়, তাহলে এটা যে পুরো সিস্টেমটা ঘুরতেছে, তাহলে সেটার জন্য এক্স দূরত্বে জড়তার ভ্রামক কত? এম এক্স স্কোয়ার। তার মানে আই ইজ ইকুয়াল আইজি প্লাস এম এক্স স্কোয়ার, মানে এই সমান্তরাল অক্ষের সাপেক্ষে পুরো সিস্টেমটার জড়তার ভ্রামক, এই যে ভর কেন্দ্রগামী জড়তার ভ্রামক যোগ অক্ষ থেকে পুরো সিস্টেমটার ভর আর অক্ষ থেকে তাদের যে লম্ব দূরত্ব এক্স তার বর্গের গুণফলের যোগফল, এটাই হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। সো এই জিনিসপাতিগুলো যদি তোমরা প্রপারলি বুঝতে পারো, তাহলে তোমাদের এই ধরনের জিনিসপাতি তোমাদের সিকিউতে বেশি আসে, অ্যান্ড সিকিউতে তোমাদের ম্যাথ সলভ করতে বেশ ভালোই সুবিধা হবে, ঠিক আছে। সো আজকে আমরা জড়তার ভ্রামকের ওভারঅল ফুল ডিটেলটা আলোচনা করে দিলাম। আশা করি আজকের ক্লাসে তোমাদেরকে যা যা পড়িয়েছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।